গত শনিবার নিউজ 18 বাংলায় আমরা একটা খবর দেখেছিলাম। কি সেই খবর? আদিবাসী শিক্ষকের সাহায্যের দরকার। লড়াইয়ে এবার পাশে স্বেচ্ছাসেবী সংস্থা। পুরুলিয়ার আদিবাসী গ্রামে স্কুল চালাতে সাহায্য। গত শনিবার নিউজ 18 বাংলার খবরের পরেই এবার সাহায্য পেলেন সেই শিক্ষক। সরাসরি চলে যাব, ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে। ইন্দ্রজিৎ, আমরা নিউজ 18 বাংলায় এই খবর দেখেছিলাম, শিক্ষক কি বলছেন এরপর? দেখো তমস্বী, একেবারেই খবরে আমরা দেখিয়েছিলাম এবং আমরা যেটা দেখতে পেলাম যে একেবারেই একটি স্বেচ্ছাসেবী সংস্থা সেই স্কুলের বিভিন্ন পড়ার সামগ্রী, ব্ল্যাকবোর্ড থেকে শুরু করে টেবিল চেয়ার, বাচ্চাদের খাতা পেন্সিল তাদের স্কুলে গিয়ে একেবারে জিলিংসারেং গ্রামে গিয়ে সেই স্বেচ্ছাসেবী সংস্থা তুলে দিয়েছে। শুধু যে সেইগুলোই দিয়েছে তেমনটা নয়, পুষ্টিকর খাবার 1 বছর ধরে দেবে সেই স্কুলে এবং সেই প্রতিশ্রুতি দিয়েছে। এই মালতী মুর্মু 2019 সালে বিয়ে হয় জিলিংসারেং গ্রামে এবং তার পরের বছর থেকেই সে একেবারেই গোটা গ্রামের বাচ্চাদের পড়াশোনার দায়িত্ব নেয়, গড়ে তোলে একটি স্কুল এবং সেখানে সাহায্যের দরকার ছিল এবং সেই সাহায্য পেলেন। স্বাভাবিকভাবেই এবার যারা ছাত্ররা আসবে তাদেরও অনেক সুবিধা হবে, উপকৃত হয়েছেন শিক্ষকও। মুক্তি পাচ্ছে মূর্তি। প্রায় 1.5 বছর ঢাকা ছিল বিধানচন্দ্র রায়ের মূর্তি। বছর 1.5 আগে আইআইটির হাসপাতালের নাম পরিবর্তন হয়, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে করা হয় হাসপাতাল। এরপরেই ঠেকে দেওয়া হয় বিধানচন্দ্র রায়ের মূর্তি। আর এই খবর আমরা সম্প্রচার করি, আর তারপরে এবার মুক্তি পাচ্ছে মূর্তি। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি শঙ্কর রায় রয়েছে, শঙ্করের সঙ্গে কথা বলবো। শঙ্কর, আমরা এই খবর দেখেছিলাম, অবশেষে মুক্তি পাচ্ছে মূর্তি। একেবারে তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের হাত ধরেই দেশের প্রথম আইআইটি গড়ে উঠেছিল খড়গপুরে এবং এই খড়গপুরে আইআইটি মতন শিক্ষা প্রতিষ্ঠানে সেই বাংলা রূপকার ডক্টর বিধানচন্দ্র রায়ের মূর্তি একেবারে প্লাস্টিক দিয়ে প্রায় 1.5 বছর ধরে ঢাকা ছিল। এরপরেই এই যে ঢাকা মূর্তি ছিল তাতে আইআইটির একাধিক অধ্যাপক আমাদের সঙ্গে যোগাযোগ করে। এরপরে স্থানীয় তৃণমূল নেতা অসিত পাল তার নেতৃত্বে তিনি গিয়ে সেই মূর্তির খুলে দেওয়ার চেষ্টা করেন, কিন্তু তাকে বাধা দেওয়া হয়। তারপরে তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে এইভাবে একজন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তার মূর্তি যেভাবে মুখ ঢাকা দিয়ে রাখা হয়েছে তার তীব্র প্রতিবাদ জানায়। এরপরে সেই খবর আমরা দেখাই। আর তোমাকে জানিয়ে রাখি যে আগামীকাল ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণের হাত ধরে এই মূর্তি উন্মোচন হচ্ছে। তার কারণ এই 23শে জুন আইআইটির ডিরেক্টর, নতুন ডিরেক্টর হয়েছেন বাঙালি ডিরেক্টর প্রফেসর সুমন চট্টোপাধ্যায়, তিনি দায়িত্ব নিয়েছেন যে ইসরোর চেয়ারম্যানের হাত ধরেই এই নতুন মূর্তি উন্মোচন হবে এবং দীর্ঘদিন ধরে যে বন্ধ থাকা মূর্তি নিউজ 18 বাংলার খবর, আর তারপরেই এই মূর্তির উন্মোচন হচ্ছে বলে জানাচ্ছে। বেশ, আমি বিশেষ করে ধন্যবাদ জানাবো নিউজ 18 বাংলা, যারা এই খবরটা করেছিলেন এবং সারা বাংলার মানুষ না, সারা ভারতবর্ষের মানুষ এটা দেখেছেন এবং আমরা সত্যি আজকে গর্বিত মনে করছি যে আগামীকাল যেহেতু ডক্টরস ডে এবং সেই দিনই আমাদের ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং মৃত্যুদিন একটাই, আমরা জানি 1 জুলাই। তো ওই দিনটাকে স্মরণ করে তারা করছেন, এটাতে আমি সত্যিই খুব খুশি। আমাদের বিধানচন্দ্র রায়ের মূর্তির সসম্মানে উন্মোচন হবে এবং কাদম্বিনী গাঙ্গুলি ওনার সাথে, যিনি হচ্ছেন প্রথম মহিলা ডাক্তার আমাদের দেশে, দুজনেরই মূর্তির সসম্মানে উন্মোচন হবে এবং সুন্দর সমাপতন আছে। বিধানচন্দ্র রায় খুবই প্রাসঙ্গিক ডক্টরস ডেতে এবং এটার উন্মোচন করবেন ইসরোর চেয়ারম্যান। দেশের যেগুলো যারা গর্বের তাদেরকে সম্মান দিতে চাই, সুতরাং সব মিলে আমরা খুব খুশি। এই স্যার, এতদিন ধরে মূর্তি ঢাকা রাখা হয়েছিল, এরকমও তো হতে পারে যে মূর্তি ঢাকা ছিল, একটা কোনো ভালো প্রোগ্রামে তাকে ভালোভাবে প্রকাশিত করা হবে। কার্তিক মহারাজকে নোটিশ পুলিশের। কার্তিক মহারাজকে নবগ্রাম থানায় তলব, ধর্ষণের অভিযোগে কার্তিক মহারাজকে তলব। কাল সকাল 10টার মধ্যে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। সরাসরি চলে যাব, প্রণব বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে। প্রণব, কার্তিক মহারাজ তিনি কি হাজিরা দেবেন? এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত আশ্রম সূত্রে জানা গিয়েছে যে তিনি কলকাতায় রয়েছেন, তার না যাওয়ার সম্ভাবনাটাই কিন্তু বেশি।
তবে তারা আইনজীবীরা যাবেন বলে কিন্তু আমরা একটা সূত্রে জানতে পারছি, এবং আমরা বারে বারে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু তিনি কোনোরকমভাবেই উত্তর দেননি। তবে আশ্রম সূত্রে জানা গিয়েছে যে তিনি কলকাতায় রয়েছেন, তবে তার না যাওয়ার সম্ভাবনা বেশি। এবং আজকে সকালবেলাতে নবগ্রামের একটি বিশেষ তদন্তকারী দল তার তোমার বেলডাঙ্গার যে ভারত সেবাশ্রম সংঘ রয়েছে সেখানে যায় এবং আইনি নোটিশ দিয়ে আসেন, এবং বেলডাঙ্গার যিনি উন্নয়ক মহারাজ ছিলেন তার হাতেই আইনি নোটিশ দেওয়া আছে, এবং আগামীকাল 10টার মধ্যেই তাকে হাজিরা হওয়ার জন্য কিন্তু বলা হয়। এবং কয়েকদিন আগেই তোমার এক মহিলা স্কুলেরই শিক্ষিকায় ভারত সেবাশ্রম সংঘের যে এক আদিবাসী স্কুল আছে সেই স্কুলের শিক্ষাকে নবগ্রাম থানায় অভিযোগ করেছিলেন, তাকে ধর্ষণ করেছেন কার্তিক মহারাজ, এবং তারপর তিনি গর্ভবতী হয়ে পড়েন, এবং তারপর তাকে সেই গর্ভবতী তাকে করা হয়, গর্ভপাতও করানো হয়, এবং তা নিয়ে কিন্তু যথেষ্টভাবে তোলপাড় পড়ে যায় রাজ্য রাজনীতিতে। এরপর কিন্তু তিনি অস্বীকার করেন, তারপরে কিন্তু এই আইনি নোটিশ গতকাল আগামীকাল তিনি যাচ্ছেন কিনা সেটাই কিন্তু নজর থাকবে সবারই, যে কার্তিক মহারাজ উপস্থিত থাকছেন কিনা। নোটিশ দিয়ে গেছেন একটা স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজের নামে। নোটিশটা আমি দিয়েছি, আমি রিসিভ করলাম, বিষয়টা বুঝতে পারবো কি ব্যাপারটা। না, স্বামীজি নেই, স্বামীজি বাইরে গেছে। ওই যে এফআইআরটা হয়েছে ওনার এগেনস্টে মহিলার, তাই ওনাকে হাজির হওয়ার জন্য বলা হয়েছে। কোথায় হাজির হবেন? নবগ্রাম থানায়। তবে কতদিনের মধ্যে হাজির হতে বলা হয়েছে? তো আগামীকাল হাজির হবে, সশরীরে হাজির হতে। সরাসরি হাজির। মহারাজকে পেলেন না, উনি নেই তো, ওনার সেকেন্ড যিনি আছেন এখানে তাকে যাওয়া হবে। এই যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি এসছে, তারা তো ওই মহিলা অবধি পৌঁছচ্ছে না কেন? ফ্যাক্টের সমর্থন করতে হবে, তাকে তো তার পাশে থাকতে হবে যে হ্যাঁ মা তুমি ভয় পেও না, কার্তিক মহারাজ হলেও সে বিজেপির সমর্থক হলেও তবুও আমরা ফ্যাক্ট ফাইন্ডিং মেশিন থেকে এসছি, আমরা কিন্তু আপনার পাশেই থাকবো। এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিশনও পৌঁছয়নি ওর অবধি, আর নবগ্রাম পুলিশ আইনের মতো আইন তো আইনের পথে চলবে। 25 এপ্রিল শিশুর পরিবারকে যৌন নির্যাতন করেছিল শিশুকে, আর সেই শিশুর পরিবারকে এবার যৌন নির্যাতনের অভিযোগ তুলতে চাপ দেওয়া হচ্ছে। নির্যাতিতার পরিবারের উপর চাপ তৈরির অভিযোগ, আর অভিযোগ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের বিরুদ্ধে। সরাসরি চলে যাব, জিয়াউল আলম রয়েছে আমার সঙ্গে, জিয়াউলের সঙ্গে কথা বলবো। জিয়াউল, যে ঘটনা উত্তর 24 পরগনার অশোকনগরে ঘটেছিল, একটা মুদিখানার দোকানদারের বিরুদ্ধে অভিযোগ, কিন্তু শিশুর পরিবারকে চাপ দিচ্ছেন পঞ্চায়েতের যিনি সমিতির কর্মাধ্যক্ষ তিনি, কেন? একদম দেখো, অর্থাৎ এক নাবালিকা যখন বাড়ি ফিরছিলেন সেই সময় একটি দোকানদার তাকে গিয়ে যৌন নির্যাতন করে, এমনটাই অভিযোগ তার পরিবারের। পরবর্তীকালে তারা থানার দ্বারস্থ হয়, কিন্তু থানায় বিভিন্ন রকমভাবে তাদেরকে বয়ান পরিবর্তন করতে বলেন, এবং যে অভিযুক্ত তাকে বাঁচানোর একটা চেষ্টা বা প্রয়াস করেন পুলিশ প্রশাসন, এমনটাই এই নাবালিকা পরিবারের অভিযোগ। অন্যদিকে এই অভিযোগের পরবর্তীকালে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তার দিকে অভিযোগ, তিনি কিন্তু এই পরিবারকে লাগাতার হুমকি দিচ্ছেন, ভয় দেখাচ্ছেন, যাতে এই যে থানায় অভিযোগ করা হয়েছে সেই অভিযোগ কিন্তু উইথড্রল করে বা তুলে নেন, এবং না হলে তার বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হবে, তাকে এলাকা ছাড়া করা হবে, এলাকায় বসবাস করতে দেওয়া হবে না, এই ধরনের বিভিন্ন সময় তাকে প্রাণনাশ সঙ্গে হুমকি দেওয়া হচ্ছে। কিন্তু যে অভিযুক্তকে অর্থাৎ যে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, তার কিন্তু স্পষ্ট অভিযোগ, তিনি সমস্ত এই ধরনের কোনো অভিযোগ তিনি মানতে চাননি। তার স্পষ্ট দাবি যে তিনি কিছুদিন আগে শুভেন্দু অধিকারী এসেছিলেন হাবড়ার একটি জায়গায়, সেখান থেকে তিনি গঙ্গা জল দিয়ে পরিষ্কার করেছেন, তার জন্যই বিজেপি তাকে ইচ্ছাকৃতভাবে অর্থাৎ তাকে দোষারোপ করার জন্যই, তাকে কালিমালিপ্ত করার জন্যই এই ধরনের পরিকল্পনা মাফিক তাকে ফাঁসানো হচ্ছে, এমনটাও কিন্তু তিনি অভিযোগ করেছেন। জানি ইতিমধ্যে কিন্তু সোচ্চার হয়েছেন বিজেপি থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষ। তার দাবি যে যেভাবে মহিলার উপরে শারীরিক নির্যাতন, আর কি শিশুর উপরে শারীরিক নির্যাতন, তাকে তাহলে কেন পুলিশ প্রশাসন তাকে কোনো ব্যবস্থা নিচ্ছে না, বা নেতা কেন চাপ দিচ্ছেন, এই অভিযোগ ইতিমধ্যে কিন্তু সরগরম হয়ে রয়েছে অশোকনগরের এলাকা। তমশ্রী, বেশ, গুপি বলেছে যে মামলাটা তুলে নিতে, টাকার অফার করেছিল, মোটা অ্যামাউন্টের টাকা দেব, মামলাটা তুলে নাও, তারপরে গ্রামে বিচার করব, সঠিক বিচার দেব। ওনাদের কথা শুনিনি বলে আমাকে 25 তারিখেই রাত 2টার সময় আমাকে অনেক লোক পাঠায়, গুপি নামের ব্যক্তি আর রঞ্জিত নামের ব্যক্তি, হুমকি দিচ্ছে, ঘর বাড়ি জ্বালিয়ে দেব, এখানে থাকতে দেব না। আমি আমার হাজবেন্ড আমার মেয়েকে নিয়ে কোথাও বেরোতে পারছি না, কোথাও যেতে পারছি না, আতঙ্কের ভিতরে আছি। আমি চাইছি যে ওই গুপি নামের ব্যক্তি আর যে রঞ্জিত সিং, যেন এই মানুষদের প্রতি কড়াভাবে বিচার করা হোক। প্রথম কথা হচ্ছে এটা একদম সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যে কথা। এই কথা এই কারণে বলছি আমি,
কারণ যখন ঘটনা হয় তখন আমি ছিলাম কাশ্মীরে, ওই এলাকায় একটা ঘটনা ঘটেছে। আমরা সবসময় যে বাচ্চার প্রতি এরকম অমানবিক ব্যাপার করা হয়েছে, আমরা সেই বাচ্চার পরিবারকে সবসময় আমরা বলি যে আইনের দ্বারস্থ, আইন যেটা করবে সেটা। শুধুমাত্র চক্রান্ত করে আমার ওই এলাকার একটা স্বচ্ছ ইমেজ আছে, আমাকে কালিমা লিপ্ত করবার জন্য